বন্ধু বান্ধব দেখছো, আপনজন দেখছো, শুভাকাঙ্ক্ষী দেখছো, প্রিয়জন দেখছো, কালকে তো ওর অবস্থান বিপদ পড়ো, ওদের দেখবা যে খুঁজা পাইতে যদি দুইজন পাও, ইউ আর মানে সৌভাগ্যবান। সো মানুষ বড় বড় কথা অনেক বলে, কিন্তু গরিব মানুষকে কেউ পছন্দ করে না, গরিব মানুষের পাশে কেউ থাকে না এক আল্লাহ ছাড়া। সো দুঃসময়টা এমন ছিল যে পরের দিন বাজারের পয়সা কোত্থেকে আসবে জানতাম না। দুঃসময়টা এমন ছিল বাচ্চাদের স্কুল থেকে ছাড়াতে হয়েছে। আসসালামু আলাইকুম, এটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি অন্তর্জালে যার চেহারা আপনারা প্রায় দেখেন, একজন অভিনেত্রী, ব্যবসায়ী এবং নৈতিক বক্তা চন্দা মেহজাবিন। মিস মেহজাবিন, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনার দিনগুলো কেমন কাটছে এই মুহূর্তে? আমি প্রত্যেকটা দিনকে নতুন ভাবে দেখি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা দিনই আমাকে আরেকটা দিন এগিয়ে যাওয়ার শুভ দ্বার সূচনা করলো। তাই অবশ্যই আমি এটা ভালো চোখে দেখি। আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি। আপনার শৈশবের গল্প শুনতে চাই, আপনার বেড়ে ওঠা, কৈশোর, শিক্ষা। অনেস্টলি আমি শৈশবটা আমার ভীষণভাবেই দুরন্তপনায় কেটেছে। ডান পিঠে শব্দটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল। অ্যান্ড মাই ফাদার, আমার বাবা যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন, ফলে ওনার ছিল বদলির চাকরি। সো বদলিতে আমি প্রচুর জায়গায় ঘোরা হয়েছে, ঢাকা, চিটাগং, নোয়াখালী, নাটোর, সব জায়গাতেই আমার কৈশোর ছড়ানো। তবে ডেফিনেটলি প্রত্যেকেরই আমি বলবো যে ছোটবেলা বা শৈশবটাই সবচেয়ে সুন্দর সময়, তাই না? তখন মনে হয়নি, তখন মনে হতো কবে বড় হব, বাট দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য থিং। অ্যান্ড এখনকার সময় এখন তো আমি ব্যবসায়ী আছি, অ্যান্ড এই তো চলছে দিন। আমরা একটু যদি পর্যায়ক্রমে আসি, ঢাকায় থিত হলেন কবে থেকে? আমার বাবা বাংলাদেশের রাজধানী ঢাকার প্রথম জেলা প্রশাসক। তো উনি যখন 1971 উনি মুজিবনগর গভর্নমেন্টে ছিলেন। তো যুদ্ধ শেষের পর যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন উনি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন। ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, অ্যান্ড হি জয়েন্ট অন 22nd মেবি। তো ওই তখন থেকে ঢাকায় এখন পর্যন্ত। আর অভিনেত্রী হওয়ার পর্যায়টা এলো কখন? আগে লেখাপড়াটা বোধহয় প্রশ্নটা ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। লেখাপড়া আমি একেবারেই মিডিওকার স্টুডেন্ট ছিলাম। মোটামুটি যেহেতু ডানপিটে ছিলাম, তখন খুব একটা মানে যেটা বলবো যে আমাদের ফ্যামিলিতে সবাই খুব মেরিটোরিয়াস ছিল, সবার যে রেজাল্ট এবং আমার যা রেজাল্ট, তাতে মোটামুটি আমাদের যারা গুরুজন ছিল তারা বলছে এর ভবিষ্যৎ শেষ, এটা দিয়ে কিছু হবে না। আর আমি তখন বলতে তাহলে বিয়ে দিয়ে দাও, শেষ, এরকম অবস্থা আর কি। লেখাপড়া আমাকে কখনোই টানতো না। আমি কমার্স গ্রাজুয়েট। ওই কমার্স গ্রাজুয়েশনের পরে আমি আর মানে মাস্টার্সও করিনি। অনেকে আমাকে জিজ্ঞেস করে ঢাকা ইউনিভার্সিটি, আমি বলছি না ভাই, আমি ইউনিভার্সিটি না, আমি চিরং কমার্স কলেজ থেকে পাশ করেছি। তো ওই মিডিওকার স্টুডেন্ট হিসেবে আমার জীবনযাত্রা। অভিনয় আমি আসছি অনেক পরে, অভিনয় আমি এসছি 1984 এবং এটা শখের বসে আসা। এবং তখন আমার মামার বন্ধু ছিলেন আহসান হাবিব, এবং ওনারই নাটকে আমি প্রথম কাজ করি। আর আই থিঙ্ক আমার প্রথম নাটকটা ছিল সিঁড়িঘর, এবং ওই নাটকে আমি এবং যুবরাজ মানে খালেদ মাহমুদ, আমরা দুজনে একসাথে আমাদের ডেবু হয়, এবং সেই সাথে গিয়েও প্রথম নাটক করেছিল সাদেক বাচ্চু। সো আমরা তিনজনই এসেছিলাম, মোটামুটি তিনজনই মিডিয়ার মাধ্যমে আর কি পরিচিত হয়েছে ওই একটা নাটক দিয়ে শুরু। তখন তো আমরা বিটিভিতে মাত্র শুধু বিটিভি ছিল, আর তখন আমি 300-350 টাকা পেতাম, ওটাতেই সংসার চালানো খুব টাফ ছিল, তাই না? জীবন ধারণের জন্য টাকার তো প্রয়োজন, টাকা ছাড়া হয় না। আমরা অনেক বড় বড় কথা বলতে পারি, শখের কথা বলতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় কি শখটা তখনই সম্ভব যখন আপনার ফাউন্ডেশন স্ট্রং আছে, আপনার দুবেলা ভাত খাওয়ার ব্যাপারটা কনফার্ম আছে, আপনি মাথার উপর ছাদের যে ভারী ভাড়াটা সেটা কনফার্ম আছে, অর্থাৎ আর্থিক ব্যাপারটা যখন আমাদের কনফার্ম হয়, তখনই কিন্তু আমরা শখকে প্রেফারেন্স দিতে পারি। কারণ পেটে ভাত না থাকলে কোনো শখই শখ নয়। ওই জন্য আমি বলবো, যেহেতু আমার হাজবেন্ড ফুটবলার ছিল এবং ওর পরপর 3টে অপারেশন হয়েছে, ঢাকা মোহামেডানের ফুটবলার মুসাব্বি ন্যাশনাল টিমেও খেলেছে, তো ওর পক্ষে ওই সময় রোজগারটা খুব টাফ ছিল, আমাদের লাভ ম্যারেজ। তো বাধ্য হয়ে জোয়ালটা কাঁধে নিতে হলো। আর জোয়াল যখন কাঁধে নিলাম, তখন ওই 300 টাকার নাটক করে তো জীবন চলবে না, টাকা লাগবে।
তো চাকরিতে ঢুকে গেলাম এবং এর ফলে হয়েছে কি নাটকের সাথে ওভাবে আর আস্তে আস্তে দূরত্বটা সৃষ্টি হয়ে গেল। এখন যেরকম প্রচুর প্যাকেজ নাটক হচ্ছে বা আগেও শুরু হলো 90s এর পরে। আমাদের সময় তো তখন প্যাকেজ বলে কিছু ছিল না। হ্যাঁ? বিটিভি নাটক করতাম। আবার সেটার জন্য আবার একটা নাটকের জন্য ৩ দিন ৪ দিন আমাদের রিহার্সালও করতে হতো। মানে সপ্তাহে ৪-৫ দিন আমাদের ওখানে চলে যেত। তারপরে পেতাম ৳৩০০। ওটা সম্ভব ছিল না। ক্রিটিক্যাল বক্তা হিসেবে আপনাকে অন্তর্জালে দেখা যায়। এই বক্তাটা হয়ে উঠলেন কিভাবে? এই বক্তব্যটা একটু ছোট্ট করে বলবো, আমি জীবনে অনেক টানাপোড়েনের মাধ্যমে আজকের জায়গাটায় এসেছি। এবং যখন আমি অনেক বেশি টানাপোড়েনে ছিলাম, অনেক বেশি বিপদের মধ্যে ছিলাম, অনেক বেশি অভাবের মধ্যে ছিলাম। কারণ আর্থিক কষ্ট সবচেয়ে বড় কষ্ট। সব কষ্ট সহ্য করা যায়। অর্থের কষ্ট সহ্য করা যায় না। কারণ অর্থের কষ্ট মানুষকে ভেঙে ফেলে। কি জন্য? অর্থ যখন আমি কষ্টে পড়ি, তখন কিন্তু আমার আশেপাশের প্রিয়জনদের মুখোশ খুলে যায়। যাদেরকে খুব কাছের মানুষও দেখা যায় তারাও তো আমাকে চিনতে পারে না। এটা আমি নিজের জীবন দিয়ে আমি যা বলি আমার জীবনলব্ধ অভিজ্ঞতা থেকে বলি। আমি যখন বুঝতে পারলাম একটা অনেক বড় টার্বুলেন্স, গার্মেন্টস ব্যবসা সবকিছু মিলে যখন একেবারে মানুষের আসল মুখোশ খুলে গেল, তখন আমি নিজের উপর আস্থা নিয়ে যখন এগোতে থাকলাম, একটা সময় গিয়ে যখন আমি একটা প্ল্যাটফর্ম পেলাম, আমার কাছে মনে হলো এই যে আমি এত বড় একটা যুদ্ধ করে আজকে আবার একটা জায়গায় এসে দাঁড়াতে পেরেছি, আমার উচিত এই সাহসটুকু মানুষদের দেওয়া। এবং সেখান থেকে আমি অনেস্টলি বলবো আমরা তো একদিন চলে যাব। আমরা সবাই চলে যাবো। আমরা কেউ বলতে পারবো না যে না আমরা থাকবো, তাই না? তো যেহেতু চলে যাবো আমার কাছে মনে হলো যে যাওয়ার সময় আমি কি নিয়ে যাবো? আমার বাড়ি, গাড়ি, অহংকার কিছু তো নিতে পারবো না। অনেস্টলি খালি হাত। নিয়ে যাবো কি আমানত। আমি তখন মনে হলো মানুষের দোয়াটা আমাকে নিতে হবে। আমার ২ কোটি, ৫ কোটি, ১০০ কোটি টাকার দরকার নাই। কিন্তু আমার যে জিনিস আছে অনেকেরই সেটা নেই। আমি মানুষের দোয়াটাকে আমার সেফ ভল্টে রেখে দিছি। সো আমি যখন চলে যেতে পারবো আমি যেন বলতে পারি যে আমি এত মানুষের দোয়া নিয়ে যাচ্ছি। I feel so good about it যখন এটা মনে হয় যে পৃথিবীতে এর চাইতে বড় সুখ আর কিছুতে নেই। আমরা আসছি আপনার উদ্যোক্তা হবার গল্পে। আপনি এখন পেট্রোলিয়াম সহ নানাবিধ ব্যবসা করছেন। সেই সূচনাটা কিভাবে হলো? অর্থের কষ্টের কথা তো বলছিলেন। ওই যে বললাম যখন চাকরি করতে থাকলাম, তো চাকরিতে আমি একটা অ্যাড ফার্মে ঢুকি। আমার জীবনের শুরুই হয় একটা অ্যাড ফার্মে। ওটার নাম ছিল আম ইন্টারেড। ইন্টারেড দিয়ে আমার চাকরি জীবনের শুরু। তো তখন আমি এমবিএতে চান্স পাই আইবিএতে। তখন কিন্তু দেখা গেল যে বিকাল ২ বছর তখন চাকরি প্রায় ২ বছরের কাছাকাছি হচ্ছে। তো বিকাল ৫টা থেকে আমাদের এমবিএ ক্লাস আইবিএতে যেতে হতো। তো ৫টায় অফিস ছুটি হতো, আমি যেতাম। যখন আমি এইভাবে চাকরিতে ঢুকে গেলে কাজ করতেছি ঠিক ৫টা বাজতেছে সব গুছিয়ে রেখে বেরোচ্ছি, আমার এমডি সাহেবের সেটা আর পছন্দ হইল না। কি রে ২ দিন ১ দিন ৫ দিন পর "এই তুমি কই যাও? কি ব্যাপার?" আমি তখন বললাম যে স্যার আমি ওনার নামটা বলতে চাই না। "স্যার আমি তো আমার এমবিএ ক্লাস আছে" যে ওনার ভাগ্নাও কিন্তু আমার সাথে ক্লাস করে। ওনার ভাগনা ও জানে দুলাল, তুমি যদি শুনে থাকো তোমার নিশ্চয় মনে আছে জিনিসগুলা, যে ওনার ভাগনা আর আমি তখন ৫টা ছুটি হতো, আমরা দুজন আইবিএতে ক্লাস করতে যেতাম। রিক্সা ভাড়া বাঁচানোর জন্য আমি কিন্তু দুলালের সাথে যেতাম যে একবার যাওয়ার ভাড়া তুমি দিবা, আসার ভাড়া আমি দিব। তাতে আমার কিছু টাকা বাঁচতো। আমি জীবন দেখে আসছি কিন্তু। এজন্য আমি হাসি। মানুষ যখন বলে না কথাবার্তা, জীবন বড় কঠিন রে ভাই। জীবন যে কত কঠিন, যে জীবনে বিপদে গেছে, যে অর্থ কষ্টে পড়েছে, যাকে টাকা হিসাব করে চলতে হয় সে কিন্তু জানে। আবার বেশিরভাগ মানুষই আমরা তাই না? তো ওইখানে দুলালের সাথে আমি যাওয়া শুরু করলাম। তো ১ মাস ২ মাস খুব ভালোই ক্লাস করছি। ৩য় মাসের দিকে গিয়ে আমার বস আমাকে বললেন, "এই তোমার তো এই এত কাজ ৫টা না বাজতে উঠে যাও এটা কি?" আমি বললাম যে, "আমার তো মাত্র হইতে ৩ বছরের মতো বড়জোর টেনে টুনে লাগবে কোর্স। না এটা তো হবে না।" এরপরে দেখা গেল উনি প্রতিদিনই আমাকে ঠিক ৪টা ৪:৩০টার দিকে এতগুলা, আমরা তখন ম্যানোলা, কিউট এদের কাজ করতাম। উনি আমাকে দিয়ে বললেন, "এই যেগুলা তোমাকে করে দেব। কালকে করি, রাতের বেলা আমি করে রাখবো, আমি সকালে নিয়ে আসবো।" "না, তোমার এখনই দিতে হবে এটা।" এভাবে করলেই এমন প্রেশারে পড়লাম। আর তখন আমার চাকরি, আমার বেতনের টাকা খুব জরুরি দরকার। আমাকে তখন আমি আইবিএর ক্লাসে ফাঁকি দিতে থাকলাম। মানে আমার মিস পড়তে থাকলো। আমার চোখের সামনে দিয়ে দুলাল যেত আর আমি তখন কপিরাইট লিখছি। কারণ আমার পক্ষে সম্ভব না। কারণ উনি বলতেন, "তাহলে তুমি করো, আইবিএতে গিয়ে কাজ করো, আমি লোক নিয়ে নেই।" তো
লোক নিলে তো চলবে না রে ভাই, আমাকে তো খাইতে হবে। এভাবে করতে গিয়ে দেখা গেল একটা সময় আইবিএ থেকে আমাকে ডাকলো। তখন প্রায় 3 মাস 4 মাসের মাথায় মানে 1-2 মাস ভালো ক্লাস করার পর থেকে আর করতে পারিনি আমি। আমাকে ডেকে বলল যে, "মেহজাবিন, লোক তুমি তোমাকে আইবিএ তে তুমি ইউ আর নট রেগুলার।" তখন আমি বললাম, "স্যার" আমি এক্সাক্টলি নাম মনে নেই ওনাদের। দুঃখকে মনে রাখতে চাই না আরকি। তো উনি বললেন যে, "দেখো আইবিএ ইজ নট এ মানে এটা তো তোমার খেলার ছলে পড়া না। সো ইউ হ্যাভ টু বি 100% অ্যাটেন্ডেড টু ইউর ক্লাস অর ইউ লিভ ইট।" তখন তো মাত্র 4 মাসের মতো হয়েছে। বলে যে, "ওয়েটিং লিস্টে অনেক স্টুডেন্টস আছে, তারা এখানে এসে স্টুডেন্ট হিসেবে পড়বে। তোমার মতো পার্ট টাইম পড়বে না।" ওনারা ওনাদের দিক থেকে ঠিক আছেন। অ্যান্ড দেন আমার উপায় ছিল না। আমি পড়াটা ছেড়ে দিলাম। পড়াটা ছেড়ে দিলাম। আমার চোখের সামনে দিয়ে দুলাল ঠিকই ক্লাস করলো। দুলাল পরে এমবিও পাস করলো, সবই হলো। আমি করতে পারিনি। তবে হ্যাঁ, যখন এটা হলো তখন আমি ঠিক করলাম আর কারো আন্ডারে কাজ করব না। এনাফ ইজ এনাফ। আমি মনে করেছি যে তখন যদি ফুটপাতে দাঁড়িয়ে আমাকে মানে কার্ডও বিক্রি করতে হয়, কারণ আমি আজাদ প্রোডাক্টসের যে মালিক সে তখন কিন্তু আমার সামনেই ফুটপাতেই বিক্রি করতো। ওর থেকে আমি অনেক খেতে, ও আমাকে এখনো মনে আছে। এখন আমি জানি না মানে ওর আমার কথা মনে নাও থাকতে, আমার এই জন্য মনে আছে যে সে আমাকে একবার বললো যে, "আপা", আমার অফিস থেকে বেরোলে, যে, "আপা, আমি কিন্তু ব্যাংকক যাচ্ছি।" আমি যে, "ব্যাংকক? ওরে বা ব্যাংকক তো তখন আমাদের কাছে নিউ ইয়র্কের মতো।" বলে, "হ্যাঁ যাচ্ছি, দোয়া করেন, কিছু জিনিস নিয়ে আসবো।" পরে প্রথমবার ও অনেক ঈদ কার্ড নিয়ে আসে ব্যাংকক থেকে, আমাকে অনেকগুলো দিতে বলছে। তো আমি নিয়েছিলাম বোধহয় 1টা কি 2টা, মানে অত নেওয়ার মতো টাকা ছিল না। তো যাই হোক, ওকে ওই সময়টা আমি দেখেছি হাউ হার্ড ওয়ার্ক। আমি বলছি, ওরকম ভাবে আমিও দাঁড়ায় যাবো রাস্তায়, তবুও আমি আর চাকরি করব না। তার মানে আবুল কালাম আজাদ ভাই আপনার অনেকটা অনুপ্রেরণা হয়ে দাঁড়ালো সামনে। তখন কালাম ও ইয়ে করছিল, বাট ওকে আমি দেখতাম কেন, যেহেতু আমাদের অফিসের ঠিক অপোজিটে ও কার্ড বিক্রি করে। কার্ডগুলা বিক্রি করতো। পরে কিন্তু ওখানে সে আজাদ প্রোডাক্টস তৈরি করে। হ্যাটস অফ টু হিম, ডেফিনেটলি স্যালুটের মতো। তো যাই হোক, ওইখান থেকে আমি চাকরি থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমি ছোট্ট করে আমার অ্যাড এজেন্সি দিলাম, যেহেতু আমি তো ওটাই জানি। অ্যান্ড দেন স্টার্টেড মাই জার্নি। এখন কি ব্যবসা করছেন? এখন কোনো ব্যবসা করছি না, এখন শুধু আমি পেট্রোলিয়াম বিজনেসের সাথে আছি। এটাই এনাফ মনে করি। আমি মনে করি একটা মানুষের জন্য কতটুকু দরকার। পেট্রোলিয়াম বলতে আমি তেল, গ্যাস, ডিজেল, অকটেন, লুব্রিক্যান্ট, মানে আমরা পেট্রোল পাম্পে আছে সিএনজি স্টেশন, ফুয়েল স্টেশন, ওয়ার্কশপ, এগুলো সব নিয়ে আমি আছি। মানে টোটালি ডিফারেন্ট জিনিস এসে গেছে, কারণ মধ্যে আমি গার্মেন্টস ব্যবসায়ী ছিলাম। কিন্তু গার্মেন্ট ব্যবসায় যখন আমি একেবারে ধস খেয়ে গেলাম, তারপরে আমি চিন্তা করেছি যাই করব নগদে কাজ করব। ৫ টাকা আসবে, নগদে আসবে। তারপরে এইভাবে পেট্রোল পাম্পে এখন প্রায় ২২ বছর হলো। সন্তান এখন আর কেউ বেবি নেই। আমার নাতনিরাই অনেক বড় হয়ে গেছে। ছেলেমেয়েরা সবাই বড় হয়ে গেছে। কজন সন্তান? আমার ৩ ছেলে ১ মেয়ে। ওরা কে কি করছে? ওরা বড় ২ জন বিজনেস আছে। তারপর আমার মেয়ে, ও আছে কানাডাতে। শি ইজ ইন প্রফেশন, শি ইজ এ প্রফেশনাল টিচার। অ্যান্ড একদম ছোটটা, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ ইন অস্ট্রেলিয়া। এখন আপনার জীবনের যদি খেরো খাতাটা খোলেন তাহলে বড় প্রাপ্তিটা কি? বড় প্রাপ্তি হচ্ছে আমার জীবনে, যদি সেভাবে আমাকে জিজ্ঞেস করা হয়, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এখন হচ্ছে আমি বুঝতে পেরেছি আমি যে, যে সহে সে রহে। ধৈর্য ধরে যদি থাকা যায়, জীবনে আজ না হোক কাল তুমি বলবো না আকাশের সীমা ধরতে পারবে। তবে সে ধৈর্যটা রাখতে হবে এবং নিজের উপর আস্থা রাখতে হবে। এবং এই যে আমি শিক্ষাটা পেয়েছি, এই প্রাপ্তি থেকে আমার হাল ছেড়ো না বন্ধু করে। আর অপ্রাপ্তির কথা যদি জিজ্ঞেস করি? অপ্রাপ্তি তো কার নাই? হাজারো একটা মানুষের হাজারো একটা অপ্রাপ্তি থাকে। তবে আমরা প্রাপ্তি যখন হিসাব করি, অপ্রাপ্তিটা তখন উচ্চ রাখাটা বেটার। কারণ অপ্রাপ্তির কথা চিন্তা করে মন খারাপ করাটা সবচেয়ে বড় বোকামি। কারণ আমার যা প্রাপ্তি আছে সেটা হয়তো বা অনেকের জন্য স্বপ্ন। সো ওইটা যখনই মনে করা যায়, ভালো থাকা যায়। অপ্রাপ্তি একদম এক্সাক্ট অপ্রাপ্তিটা যেটা আছে যে, হ্যাঁ, আমার ভীষণ অভিনয় করার শখ ছিল। আমি অসম্ভবভাবে চেয়েছিলাম অভিনয় লাইনে থাকার, হয়নি। দ্যাটস দ্য থিং। দুঃসময়ের কথা বলছিলেন। আমরা সেই রকম একটা গল্প যদি জানতে চাই। দুঃসময়টা এমন ছিল যে পরের দিন বাজারের পয়সা কোত্থেকে আসবে জানতাম না। দুঃসময়টা এমন ছিল, বাচ্চাদের স্কুল থেকে ছাড়াতে হয়েছে। দুঃসময়টা এমন ছিল, খুব পরিচিত ব্যক্তি যাদেরকে ফোন করলে পরে তাদের পিএসরা মানে পারলে আমার ফোন ধরে বলে, "ম্যাডাম দিচ্ছি।"
সেই পিএসটা বলছে স্যারকে দিচ্ছি, কিন্তু স্যার আর ফোন ধরে নাই। বলছে স্যার একটি মিটিং আছে, তারপরে বলছে। অর্থাৎ ভয় যদি টাকা চেয়ে বসি। খুব পরিচিত ব্যক্তি, দেখা হওয়া, আমি যে হয়তো বা ভাত খায় নাই, আমার জন্য আমার কাছে পোলাও নিয়ে আসছে, আপা আপনার সাথে পোলাও খাবো। কেন? না, মনে হলো আমার বড় বোনকে বাদ দিয়ে কেমনে পোলাও খাবো। সেই ব্যক্তির সাথে হয়তো বা দেখা হয়েছে, আমি তার দিকে তাকিয়ে, ও হ্যালো বলছে, আমি ভেবেছি আমাকে বলছে। আমি যখন হেসে এগোতে গেছি, আমার পাশ দিয়ে এসে পিছনের লোকটার কাছে চলে গেছে। এগুলো তো চপটঘাত, তাই না? এই কষ্টগুলো আমি পেয়েছি। মানুষ বড় বড় কথা অনেক বলে, কিন্তু গরিব মানুষকে কেউ পছন্দ করে না। গরিব মানুষের পাশে কেউ থাকে না, এক আল্লাহ ছাড়া। সো নিজের পাশে নিজেকে থাকতে হয়। অর্থ, ডেফিনেটলি একটা জিনিস বিশ্বাস করি, অর্থর প্রচন্ড দাম আছে, কিন্তু তার মানে এই না এমন কিছু করতে যেও না যেটা তুমি জোরে মানুষকে বলতে পারবা না। বাট তার বাইরে সব হালাল। এবং আমি বলবো, তোমার পাটাতন তুমি শক্ত করবা। তোমার আজকে যে অর্থের তোমার অনেক বন্ধু বান্ধব দেখছো, আপনজন দেখছো, শুভাকাঙ্ক্ষী দেখছো, প্রিয়জন দেখছো, কালকে তোমার অবস্থান বিপদ পড়ো, ওদের দেখবা যে খুঁজা পাইতে যদি দুইজন পাও, ইউ আর মানে সৌভাগ্যবান। সো ডেফিনেটলি মনে রাখতে হবে যে তোমার জন্য তুমি আসো। তার মানে তো বলা যায় যে আপনার জীবনের একটা বড় অংশ জুড়ে বঞ্চনা ছিল, অবহেলাও ছিল। বঞ্চনাগুলো যদি একটা একটা বঞ্চনা গল্প জানতে চাই। বঞ্চনা বলতে আমি কি বুঝাবো? বঞ্চনা তো ওটা না, বঞ্চনা হচ্ছে মানুষ চিনেছি। বঞ্চনা হচ্ছে যে কাছের মানুষরাও কিন্তু যখন বিপদে পড়া যায় থাকে না। এই সব কারণেই কিন্তু আমি সাহসগুলো দিচ্ছি। আমাকে তো কেউ গাইডলাইন দেয় নাই, আমার গাইডলাইন আমি তৈরি করেছিলাম। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যখন এইভাবে দুঃখ কষ্টকে যুদ্ধ করে আজকে এখানটা আসতে পেরেছি, আমার দায়িত্ব এখনকার জেনারেশনকে গাইডলাইন দেওয়া। সমাজ একটা অস্থিরতা, সংসারে ঘর ভাঙার একটা প্রতিযোগিতা, সবকিছু মিলিয়ে যে একটা অস্থিরতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এর বড় কারণ কি বলে মনে হয় আপনার কাছে? প্রথম কারণটাই হচ্ছে গাইডেন্সের অভাব। কাকে অনুসরণ করবে, কার দিকে তাকাবে, কার কাছ থেকে জানবে? তারপরে হচ্ছে মিনি মাইক্রো ফ্যামিলি। আগেকার আমলে কি ছিল? চাচা মামা খালা খালু দাদা দাদি সবাই একসাথে থাকতাম। ওটার মধ্যে সুখ ছিল, ওটার মধ্যে একটা গাইডেন্স ছিল। একটা গাইডেন্স বড় জরুরি। একটা ছায়া, মাথার উপর একটা বট গাছ, যেটা এখন কিছুই নেই। এইগুলোই দিগ্ভ্রান্ত ব্যাপার। তারপর ওয়েস্টার্ন কালচারটা, আমার কথা হচ্ছে, হ্যাঁ আমরা ওয়েস্টার্ন থেকে নিব, যেটা ভালো সেটা নেব, কিন্তু আমরা এখনো তো এত হাইফাইজমে যা হই নাই। আমরা ওয়েস্টার্ন কাপড় চোপড়, ওয়েস্টার্ন লাইফস্টাইলের দিকে লক্ষ্য করি, কিন্তু ওদের ভিতর যে সততা আছে, ওদের ভিতর যে নিয়মানুবর্তিতা আছে, ওদের মধ্যে যেটা আছে যে হ্যাঁ উই উইল বি ইউনাইট, সেটা কতটুকু আমরা। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি দর্শকদের বলবো যে আমার এখান থেকে একটি কথা দিয়েও, একটি লাইন দিয়েও যদি কেউ উপকৃত হতে পারো, সিরিয়াসলি বলছি, আলহামদুলিল্লাহ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের পরিচিত মুখ, একজন নারী উদ্যোক্তা, অভিনেত্রী। অভিনেত্রী মানে সাবেক অভিনেত্রী বলছি, আর সাবেক তো অভিনেত্রীদের তো সাবেক শব্দটা বলাই যায় না। তো সেই প্রিয় একজন অভিনেত্রী, এক সময়ের আমাদের শৈশবের প্রিয় অভিনেত্রী এবং নৈতিক বক্তা চন্দা মেহজাবিন। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।